বন্ধুরা, ভারতের রাফেল যুদ্ধবিমানকে টক্কর দিতে সক্ষম এক আধুনিক যুদ্ধবিমান এবার বাংলাদেশের আকাশে যুক্ত হতে যাচ্ছে এমন আলোচনা এখন চারিদিকে। ইতিমধ্যেই সেই যুদ্ধবিমানের অত্যাধুনিক সিমুলেটর বাংলাদেশের হাতে পৌঁছেছে বলে বিভিন্ন মহলে জোর আলোচনা হচ্ছে। বিষয়টিকে ঘিরে ভারতীয় গণমাধ্যম ও কৌশল বিশ্লেষকদের মধ্যেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বাংলাদেশের সামরিক সক্ষমতা বাড়ানোর এই সম্ভাব্য পদক্ষেপকে অনেকেই দেখছেন বড় কৌশলগত পরিবর্তন হিসেবে। বিশেষ করে আঞ্চলিক শক্তির ভারসাম্যে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। দিল্লিতেও নড়াচড়া শুরু হয়েছে বলে নানা সূত্রের দাবি উঠেছে, কারণ এত দ্রুত বাংলাদেশ এমন আধুনিক প্রযুক্তির দিকে এগোবে তা অনেকেরই কল্পনার বাইরে ছিল। কয়েকদিন আগে বাংলাদেশের বিমান বাহিনীর একটি ঘাঁটিতে একটি বিশেষ যন্ত্র এসে পৌঁছেছে। সেটি একটি সিমুলেটর। শুনতে সাধারণ মনে হতে পারে, কিন্তু সামরিক বিশ্লেষকরা জানেন একটি পূর্ণাঙ্গ ফাইটার সিমুলেটর আগমন আসলে কি বার্তা বহন করে। এটি হলো সেই আগমনের সংকেত যেটা বলে দেয় যে ঝড় আসছে। আর সেই ঝড়ের নাম কি হবে সেটা জানতে হলে আপনাকে আরেকটু ধৈর্য ধরতে হবে। প্রতিরক্ষা কৌশলের জগতে একটি অলিখিত নিয়ম আছে। কোন দেশ যখন একটি যুদ্ধ বিমান সিমুলেটর নিজের ভূখণ্ডে বসায়, তখন এর অর্থ একটাই, মূল বিমান আসার আগে পাইলটদের সম্পূর্ণ প্রস্তুত করে ফেলছে। অর্থাৎ যেদিন আসল যুদ্ধযান এই দেশের রানওয়েতে চাকা ফেলবে, সেদিন থেকেই সেটি আকাশে উঠতে প্রস্তুত থাকবে। মাঝখানে কোনো অপেক্ষা নেই, কোনো বিলম্ব নেই। এই ধরনের কৌশলগত দূরদর্শিতা সচরাচর দেখা যায় না। আর প্রশ্ন হলো, সেই সিমুলেটর আসলে কোন বিমানের? উত্তরটা হলো একটি যুদ্ধ বিমান, যেটির নাম গত কয়েক বছরে বিশ্বের সামরিক মঞ্চে বারবার উচ্চারিত হয়েছে। একটি বিমান যেটি ইতিহাসে প্রকৃত রণক্ষেত্রে নিজের সক্ষমতা প্রমাণ করেছে। এই বিমানটি একসময় সবচেয়ে আলোচিত চতুর্থ প্রজন্মের যুদ্ধ বিমানকে আকাশ যুদ্ধে পরাস্ত করার গল্প লিখেছে। সেই বিমানটি হলো F-17 থান্ডার ব্লক 3। আর ঠিক এখানে এই গল্পটা সত্যিকার রোমাঞ্চকর হয়ে ওঠে। আপনারা অনেকে হয়তো মনে করতে পারেন, এই অঞ্চলে দীর্ঘদিন ধরে আকাশপথের আধিপত্য কার হাতে ছিল? যে দেশটি বছরের পর বছর ধরে নিজেদের বিমান বহন নিয়ে অত্যন্ত গর্বিত ছিল, যাদের রাজনৈতিক নেতারা প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে বলতেন মাত্র 2টি যুদ্ধ বিমান পাঠালেই তাদের দেশের মাটিকে নতি স্বীকার করানো যাবে। আজ তাদের সেই আস্ফালনের বিপরীতে দাঁড়িয়ে রয়েছে একটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা। একটু চিন্তা করুন এবং একটু থামুন। এই বিমানকে শুধু একটি সাধারণ যুদ্ধ বিমান ভাবলে ভুল হবে। এই বিমানগুলোর আসল শক্তি লুকিয়ে রয়েছে ভেতরে, এর ককপিটে, এর অস্ত্র ভান্ডারে, এর ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে। থান্ডার ব্লক 3 এর সবচেয়ে ভয়ঙ্কর বৈশিষ্ট্য হলো এটি এমন একটি ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম, যেটি একবার উৎক্ষেপিত হলে আর পেছনে ফিরে তাকাতে হয় না। কোনো অতিরিক্ত নির্দেশিকার দরকার হয় না। নিজের বুদ্ধিমত্তা দিয়ে লক্ষ্যবস্তু খুঁজে নেয় এবং আঘাত হানে। এই ক্ষেপণাস্ত্রের পাল্লা কত দূর জানেন? প্রায় 300 কিলোমিটার। 300 কিলোমিটার মানে কি সেটা একটু ভেবে দেখুন। এর অর্থ হলো বাংলাদেশের আকাশ সীমানার ভেতর থেকেই এই বিমান এতটা দূরে আঘাত হানতে সক্ষম, যেটা প্রতিপক্ষের বিমান বুঝে ওঠার আগেই সবকিছু শেষ হয়ে যেতে পারে। এবার তুলনাটা একটু দেখুন। যে বিমানটিকে নিয়ে এতদিন এই অঞ্চলের সবচেয়ে বেশি দম্ভ দেখানো হতো, সেই বিমানের সবচেয়ে শক্তিশালী বায়ুযুদ্ধ ক্ষেপণাস্ত্র পাল্লা কত? মাত্র 180 কিলোমিটার। অঙ্কটা একটু মিলিয়ে নিন। 180 বনাম 300। যখন একটি পক্ষ 180 কিলোমিটার দূর থেকে আক্রমণের চিন্তা করে, তখন অন্য পক্ষ 300 কিলোমিটার দূর থেকে আগেই কাজ সেরে ফেলে। আধুনিক আকাশযুদ্ধে এই 120 কিলোমিটার ব্যবধান শুধু একটি সংখ্যা নয়, একটি জীবন মৃত্যুর ফারাকও। কিন্তু এই গল্পের আরো গভীরতা রয়েছে। এই বিমানটি কিন্তু শুধু একটি দেশের প্রযুক্তি নয়, এটি আসলে দুটি পরাশক্তির সম্মিলিত কৌশলের ফসল। এর হৃৎপিণ্ড অর্থাৎ এর ইঞ্জিন এসেছে বিশ্বের অন্যতম প্রযুক্তি পরাশক্তি কারখানা থেকে। এর ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় রাডার প্রযুক্তি এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম সবকিছুই এই একই উৎস থেকে এসেছে। শুধু চূড়ান্ত সংযোজন এবং উৎপাদন হয়েছে অন্য একটি দেশে। অর্থাৎ এই বিমান কেনা মানে শুধু একটি যন্ত্র কেনা নয়, এর মানে হলো দুটি পরাশক্তির কৌশলগত ছাতার নিচে আসা। এখানে আসে আরেকটি বড় প্রশ্ন, বাংলাদেশ কতগুলো এই ধরনের বিমান নিচ্ছে? উত্তরটা শুনলে চমকে উঠবেন। প্রথম ধাপে আসছে 18টি, কিন্তু গল্প এখানে থামছে না। পর্যায়ক্রমে আরো 48টি এই ধরনের যুদ্ধ বিমান বাংলাদেশের বিমান বহরে যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে। 48টি! একবার ভেবে দেখুন তো, 48টি এই পর্যায়ে যুদ্ধ বিমান যখন একটি দেশের আকাশে টহল দেবে, তখন সেই দেশের আকাশ সীমানায় প্রবেশ করার আগে যে কোনো পক্ষ 10 বার ভাবতে হবে। কিন্তু সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে, এখনো যা বলা হয়নি। সাধারণত কি হয়, একটি দেশ যখন নতুন যুদ্ধ বিমান কেনে, তখন বিমান আসার আগে
তাদের পাইলট প্রশিক্ষণ শুরু করে দেয়। সেই প্রশিক্ষণের বছরের পর বছর ধরে চলে। একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন যুদ্ধ উপযোগী করে তোলা কখনো কখনো 3 থেকে 5 বছরও সময় লাগে। এই পুরো সময়টা সেই বিমানগুলো আসলে মাটিতে বসে থাকে, কার্যত অচল। কিন্তু বাংলাদেশের সেই গতানুগতিক পথে যায়নি। বিমান আসার আগেই সিমুলেটর এনে পাইলট প্রশিক্ষণ শুরু হয়েছে। এর মানে হলো সেই সিমুলেটরে বসে এই মুহূর্তে বাংলাদেশের পাইলটরা শিখছেন কিভাবে রাডার জ্যাম করতে হয়, কিভাবে লক্ষ্যবস্তুকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে হয়, কিভাবে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে আঘাত আনতে হয়, সবকিছুই। যখন আসল বিমান পৌঁছবে তখন আর শেখার কিছু বাকি থাকবে না। রানওয়ে থেকে ওড়ার পরে সেই মুহূর্তে এই বিমান যুদ্ধের জন্য প্রস্তুত হবে। আধুনিক সামরিক ইতিহাসে এই ধরনের দূরদর্শী পরিকল্পনা খুবই বিরল। বিশেষজ্ঞরা বলছে এটি একটি মাস্টার স্ট্রোক, কারণ আধুনিক যুদ্ধের সময় সবচেয়ে বড় অস্ত্র। যে দেশ দ্রুত প্রস্তুত হতে থাকে আকাশ যুদ্ধে সেই দেশে এগিয়ে যায়। এবার একটু পেছনে ফিরে তাকানো যাক, কেন এই পদক্ষেপ এতটা জরুরি হয়ে পড়েছে। গত কয়েক বছরে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক সমীকরণে নাটকীয়ভাবেই বদলে গেছে। এই অঞ্চলের সবচেয়ে বড় দেশটি ক্রমাগত তার সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। তার রাজনৈতিক নেতারা বারবার প্রতিবেশীর প্রতি এমন ভাষা ব্যবহার করছে যেটা কূটনৈতিক শিষ্টাচারের কোনো বইয়ে পাওয়া যাবে না। মাত্র 2টি বিমান দিয়ে একটি সার্বভৌম দেশকে গ্রাস করার কথোপকথন কোনো দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকাশ করে বলেন, তখন সেই কথা শুধু কথা থাকে না, সেটা হয়ে হচ্ছে একটা হুমকি, একটা চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জের উত্তর দেওয়ার সময় এখন এসে গেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা দরকার, শক্তি অর্জনের মানে যুদ্ধে যাওয়া নয়। শক্তি অর্জন মানে হলো এটা নিশ্চিত করে দেওয়া যে কেউ আপনার দিকে আগ্রাসী দৃষ্টি ফেলার সাহস না পায়। প্রতিরক্ষা মানে আক্রমণ নয়, প্রতিরক্ষা মানে হলো নিরাপত্তা নিশ্চিত করা। আর সেই নিশ্চয়তা তৈরি করতে হলে আকাশে এমন কিছু থাকা দরকার যেটা দেখলে প্রতিপক্ষ 10 বার ভাববে। এই পুরো ঘটনা প্রবাহে আরো একটা মাত্রা আছে যেটা অনেকেই হয়তো খেয়াল করছেন না। এই সিদ্ধান্তগুলোর পেছনে যে কূটনৈতিক দাবার খেলা চলছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি দেশ শুধু অস্ত্র কেনে না, সে আসলে কৌশলগত মিত্রতা কেনে। বাংলাদেশ এই সিদ্ধান্তের মধ্যে দিয়ে আসলে একটি নতুন কৌশলগত অক্ষ তৈরি করে ফেলছে এই অঞ্চলে। আর সেই অক্ষের প্রভাব শুধু বাংলাদেশের সীমানায় সীমাবদ্ধ থাকবে না, এটি পুরো দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য এখন নতুন করে সাজাবে। ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিশ্বের বিভিন্ন প্রতিরক্ষা সামরিক এবং গবেষণা প্রতিষ্ঠানে এই ঘটনা নিয়ে বিশ্লেষণ প্রকাশ করতে শুরু করেছে। অনেকেই বলছেন এটি একটি মাত্র সিদ্ধান্ত দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধের চেহারা চিরতরে বদলে দিতে পারে। কারণ এতদিন এই অঞ্চলের আকাশে আধিপত্য ছিল এক পেশে। একটি মাত্র দেশ নিজের ইচ্ছে মতো আকাশ পথ নিয়ন্ত্রণ করতে পারত, কিন্তু 48টি উন্নত প্রজন্মের যুদ্ধ বিমান যখন আকাশে উড়বে তখন সেই এক পেশো সমীকরণ আর থাকবে না। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন ঝুলে রয়েছে, প্রতিপক্ষরা কি চুপ করে বসে থাকবে, নাকি তারাও নতুন কোনো পাল্টা পদক্ষেপ নেবে, নাকি এই অস্ত্র প্রতিযোগিতায় এমন একটি চক্র প্রবেশ করবে যেখান থেকে কারো ফেরার কোনো পথ নেই, নাকি এই শক্তির ভারসাম্যই আসল শান্তির সবচেয়ে বড় গ্যারান্টি হয়ে উঠবে। ইতিহাস বলে দুর্বলকে কেউ শান্তি দেয় না, শান্তি অর্জন করতে হয়। আর সেই অর্জনের জন্য প্রস্তুতি লাগে, বাংলাদেশ সেই প্রস্তুতি নিচ্ছে।